প্রতিদিন সকালবেলা উঠে ঘরের সামনে এই রকিং হর্সটিকে দেখলে পরে রূপসার সেই ছোট্টবেলার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। এত সুন্দর কিছু মুহূর্ত তৈরি হয়েছিল এই রকিং হর্সটাকে কেন্দ্র করে, সেটা আপনাদের ঠিক এখন আর বলে বোঝাতে পারবো না। নতুন নতুন বাবা হওয়ার যে একটা কি বলবো, একটা অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল আমার, সেটা তো কারোর সঙ্গে সেভাবে শেয়ার করাও যায় না বা করতে পারাও যায় না। সেটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। যাই হোক, আবার একটা বর্ষার সকাল, যদিও আজকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশের মুখ ভার, যখন তখন নেমে পড়তে পারে। তো দিনটা তো শুরু করতেই হবে। আজ মঙ্গলবার, কাজেরও চাপ রয়েছে। চলুন একবার বারান্দায় যাই। আজকে বারান্দাটা ভাবছি একবার ধুইয়ে দেবো, তার কারণ গতকাল তো করিনি। গতকাল তো সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। আজকে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে না, তবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই নামবে। আর এখনকার বৃষ্টি মানে তো শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে সঙ্গে বাজ পড়া আর ঝোড়ো হাওয়া। আমি এই বর্ষায় যতবার ভারী বৃষ্টি হয়েছে ততবার কিন্তু এই দুজন সঙ্গীকে নিয়েই বৃষ্টি এসছে, বাজ পড়া আর ঝোড়ো হাওয়া। অর্থাৎ তারপর যে কি একটা অবস্থা হয়, বৃষ্টিটা থেমে যাওয়ার পর যে চারপাশটা কীরকম একটা বিধ্বস্ত অবস্থা হয়, সেটা তো এইবার আমরা যারা বর্ষা কলকাতায় ফিল করছি তারা তো বুঝতেই পারছি। আমার গাছগুলো এখনও পর্যন্ত ঠিকই আছে। যেরকম প্রচণ্ড গরমে এরা যেমন কষ্ট পেয়েছিল, তেমনি আবার প্রচণ্ড বর্ষাও এরা কেমন একটা মুমূর্ষু হয়ে যাচ্ছে। আমার দুটো নয়নতারার মধ্যে একটা নয়নতারা গাছ বোধহয় বেঁচে যাবে, আর একটা বোধহয় দেহ রাখলো। যাই হোক, দেখা যাক কী করি। ভাবছি পুরনো যে নয়নতারার গাছগুলো আছে সেখান থেকেই একটা কলাম চারা তৈরি করব। যখন করব নিশ্চয়ই আপনাদের দেখাবো। আমি আগে কোনোদিনও নয়নতারার এরকম কলাম চারা তৈরি করিনি, এবারই প্রথম করব। দেখা যাক কী ফল পাওয়া যায়। রাস্তাঘাট এখন তো মোটামুটি ফাঁকাই, এখন 6:30 মতো বাজে। আর ওই দেখুন ফুলওয়ালা ভাইটি বসে গেছে তার পসরা সাজিয়ে। ও আজকে প্রচুর ফুল এনেছে, কারণ আজকে মঙ্গলবার। এখানে অনেকেই মঙ্গলবার প্রচুর ফুল, বেলপাতা এসব কেনে। সপ্তাহের অন্যান্য দিন মঙ্গল, বৃহস্পতি ও শনি, এই 3 দিন ছাড়া অন্যান্য দিন সেরকম একটা ফুলও নিয়ে বসে না। আমার উচ্ছের রস একেবারে তৈরি, এইবারে সেটা গলার মধ্যে ঢোকাতে হবে। এটা যে কি একটা কি বিষম একটা অভিজ্ঞতা, কি বলবো। আমি উচ্ছের রস খাওয়ার পরই অপেক্ষা করতে থাকি কতক্ষণে আমার কফিটা আসবে। আর কফির গায়েও কি সুন্দর একটা কথা লেখা আছে। কিছুক্ষণের জন্য আমি চলে এলাম আপনাদের সামনে। আমি মূলত দুটো ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, যে দুটো ব্যাপার আমাকে আপাতত ভাবিয়ে তুলছে। প্রথমটি অবশ্যই বারুইপুরে যে তদন্তটা চলছে, সেই তদন্ত তো দ্রুততার সঙ্গেই চলছে, এটা বলাই বাহুল্য। কারণ ইতিমধ্যে 3 থেকে 4 জন গ্রেপ্তার হয়েছেন এবং তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, এবং সেই সঙ্গে সঙ্গে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রথম যেটি আমাদের সবাইকে খুব ভাবাচ্ছে, সেটি হচ্ছে যে এই ঘটনার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র ছিল কিনা, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছিল কিনা। আমার তো মনে হয় যে এই ঘটনাটি আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটি নিছক যৌন নির্যাতন এবং খুনের ঘটনা নয়, এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র কিন্তু কাজ করছে। আমাদের পুলিশ প্রশাসনকে আরও সচেষ্টভাবে এই তদন্তের কাজকর্ম শেষ করতে হবে এবং তার একটা বিধিবদ্ধ সুরাহা করতে হবে। আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যেমন আপনার কালীঘাট তৃণমূল, বিক্ষুব্ধ তৃণমূল, এরা সবাই নির্যাতিতার বাড়িতে যাচ্ছেন, তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন। আজ মুখ্যমন্ত্রীরও যাওয়ার কথা। সেই সঙ্গে সঙ্গে আমরা এটাই আশা রাখব যে এই ঘটনার পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্রটা আছে সেটা উদ্ঘাটিত হোক এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আর দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে আজকাল বিভিন্ন ফোরামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এখন সরকারি কাজের ক্ষেত্রে সরকারি যে নিয়োগ ব্যবস্থাটা চালু হবে সেটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক প্রভাবশূন্য একটা নির্বাচন প্রক্রিয়া চালু হবে, যেটা সম্পূর্ণভাবে মেধাভিত্তিক হবে। কিন্তু আমরা এতকাল ধরে যেটা শুনে এসেছি যে
এমপি এবং এমএলএদের একটা করে কোটা থাকে, অর্থাৎ সাংসদ এবং বিধায়কদেরও একটা করে কোটা থাকে সরকারি চাকরির ক্ষেত্রে, তাহলেই সেটা কি উঠে যাচ্ছে? সেটা যদি উঠে গিয়ে থাকে তার জন্য একটা স্পষ্ট বিবৃতি দরকার। আমরা সরকারের কাছ থেকে একটা স্পষ্ট বিবৃতি চাই যে এরপর থেকে, অর্থাৎ গোয়িং ফরওয়ার্ড, এই এমপি এবং এমএলএ কোটার মাধ্যমে কেউ সরকারি চাকরি পাবেন না, সবাই মেধার ভিত্তিতে কিন্তু সরকারি চাকরি পাবেন। তো এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন। 8টা নাগাদ অফিসের কাজ শেষ করে বেরোলাম একটুখানি। চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আমার পাড়া এখনও তো বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। আজকে আবার আর্জেন্টিনার ম্যাচ, কী হবে কে জানে। তবে আজকে তো একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখলাম। মনে হলো যে না, আর্জেন্টিনা সত্যিই একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, এবং যে কোনো মুহূর্তে একটা হারা ম্যাচকে কীভাবে তার গতি পরিবর্তন করে সেই ম্যাচটা জিততে হয় সেটা তারা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমরা চলে এসেছি কথা বলতে বলতে হরিসাহার হাটে। এখানে আসবো বলেই বাড়ির থেকে বেরিয়েছিলাম। আমরা সেদিনকে তো শাড়ি কিনেছিলাম, গত রবিবারের আগের রবিবার এসেছিলাম। আজকে এসছি কিছু ধুতি আর গামছা কিনতে, সবগুলোই কিন্তু পুজোর জন্য। আজকে দেখলাম যে এখানে প্রচুর মানুষজন ফুটপাতের মধ্যে তাদের পসরা সাজিয়ে বসবেন বলে নিজেরা তৈরি হচ্ছেন। আর এই হাটটি কিন্তু সারা রাত ধরে চলে। আপনারা যারা এই হাটটি চেনেন বা এখান থেকে বাজার করতে ইচ্ছুক, তাদের কাছে আমি বলবো, একটাই অ্যাডভাইস দেবো যে আপনারা 7টা 7:30টার মধ্যে এখানে গিয়ে হাজির হবেন, কারণ সেই সময় এটা একদম ফাঁকা থাকে, অর্থাৎ পাইকাররা তখনও আসেন না। একবার যদি পাইকারি ব্যবসায়ীরা এখানে আসতে আরম্ভ করেন, তখন কিন্তু কোনো খুচরো ব্যবসায়ীকে এরা সেভাবে এন্টারটেন করেন না। আমি আজকে এই দোকানটা থেকে কিছু ধুতি কিনলাম, 150 টাকা করে দাম নিল। আর এখানে খুব একটা দরদামও করা যায় না, 150 টাকা করে দাম নিল। ধুতিগুলো খারাপ নয়। আমরা তো পাড়ার দোকান থেকে 250 টাকা করে কিনি, অর্থাৎ 100 টাকার একটা ডিফারেন্স। আমরা 10টা ধুতি কিনেছিলাম, 10টার কমে বোধহয় নেওয়াও যায় না। আর এখন বুবু আর সুস্মিতা চলে এসছে এখানে কিছু ওদের ওড়না আর নাইটি কেনার জন্য। তবে এখানেও সেই একই প্রবলেম, সমস্যাটা একটা জায়গাতেই, আপনাকে প্যাকেট ধরে নিতে হবে, অর্থাৎ একটা নাইটির প্যাকেটে 5 পিস নাইটি থাকে, 5টা ডিফারেন্ট কালারের কিন্তু সেম ডিজাইন, তবে 5টাই আপনাকে নিতে হবে। একটা ওড়না যদি আপনি পছন্দ করেন, সেটা একটাই আপনি নিতে পারবেন না, আপনাকে ডিফারেন্ট ইয়েতে নিতে হবে। আর এই দাদাটা এরকম খুলে খুলে যে কাপড়গুলো দেখাচ্ছেন, সেরকম খুলে খুলেও কেউ দেখায় না, জাস্ট ওই প্যাকেট বন্দি থাকে, সেই প্যাকেট ধরেই নিয়ে যেতে হয়। তবে যেহেতু ভিড় কম ছিল, আর যেহেতু দুজন মহিলা ক্রেতা তার সামনে হাজির হয়েছে তার বউনির জন্য, সুতরাং তিনি তখন খুলে খুলে দেখাচ্ছিলেন, খুলে খুলে দেখিয়ে বউনি করলেন। তো এখানে সমস্ত রকম জিনিসপত্রই পাওয়া যায়, একদম বিয়ের সেই ধুতি থেকে শুরু করে পাঞ্জাবি, মেয়েদের শাড়ি, বেনারসি, তাঁত, সিল্ক, সমস্ত কিছুই পাওয়া যায়। তবে এখানে আসতে গেলে যদি আপনি খুচরো কেনাকাটা করতে চান, তাহলে একটু সময় হাতে নিয়ে আসতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এরা কিন্তু একটা বা দুটো এরকম দেবেন না। আপনারা যদি পাড়ার অনেকে মিলে আসেন, যে অনেকে মিলে শাড়ি কিনবেন বা জামা কাপড় কিনবেন, তারা এখানে আসলে পরে কিন্তু তারা লাভবানই হবেন। তো মোটামুটি আজকে হাট বাজার শেষ, আমরা এখন ফিরবো বাড়ির রাস্তায়। চলুন বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। রাস্তাঘাট এখন মোটামুটি ফাঁকাই। আমার খালি মনে হয় যে জীবনের চলার পথটাও যদি এরকম মসৃণ হতো, তাহলে কত না ভালো হতো। চলুন বাড়িতে চলে যাওয়া যাক। বাড়িতে গিয়ে একটু ম্যাচটাও দেখতে হবে, তারপর বসবো আপনাদের সামনে। আর্জেন্টিনা আরও একবার প্রমাণ করলো যে তারা এখনও পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন, এবং বিশ্ব চ্যাম্পিয়নদের একটু সমীহ করেই চলতে হয়। একটা রুদ্ধশ্বাস ফুটবল ম্যাচ দেখে উঠলাম এই খানিকক্ষণ আগে, তারপরে রাতের খাবার খেয়ে এখন আপনাদের সামনে বকবক করতে বসেছি। অনেকখানি রাত হয়ে গেল, আজকে আর কথা বেশি বাড়াবো না। একটা জিনিস আমার দেখে ভারী অদ্ভুত লাগলো, যে মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের সময় সবাইকে বলেছিলেন অনেক হয়েছে, এবার আপনারা উৎসবে ফিরে আসুন, তিনি আজকে কিন্তু মিছিলের পথে মানুষকে পা বাড়াতে বলছেন, এবং এই ঘৃণ্য
অপরাধটিকে কিন্তু আর কোনো ছোট বা কোনো কি বলবো বিক্ষিপ্ত ঘটনা হিসেবে তিনি দেখছেন না। তিনি দেখছেন যে পুলিশের গাফিলতি, তিনি দেখছেন পুলিশ মন্ত্রীর গাফিলতি, তিনি দেখছেন প্রশাসনের গাফিলতি। বারুইপুর কাণ্ডে কিন্তু দুটো মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রথম এবং দুটো মৃত্যুই প্রচণ্ডভাবে মর্মান্তিক। প্রথমটি তো সেই নাবালিকার করুণ পরিণতি, এবং দ্বিতীয়টির পরিণতিও যথেষ্ট করুণ। অপরাধী সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং সেটা ঘটেছে একদম জনসমক্ষে। দুটো ঘটনাই কিন্তু সমানভাবে নিন্দনীয়। তাই দুটো ঘটনার সঙ্গে যারা জড়িত সেই অপরাধীদের, সেই প্রকৃত অপরাধীদের কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আইন যেমন কখনো নিজের হাতে নেওয়া উচিত নয়, তেমনি আবারও কোনো একটা বৃহৎ ষড়যন্ত্রকে এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা উচিত নয়। পুরো ঘটনাটিকে এখনও পর্যন্ত দেখে আমার ব্যক্তিগতভাবে যা মনে হয়েছে যে এটা, আমি আবারও বলছি যে এটা একটা গভীর ষড়যন্ত্র, এবং এর সঙ্গে শুধু বারুইপুরই নয়, পুরো রাজ্যের মধ্যেই একটা অশান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে প্রশাসনকে যে পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের উচিত সেটাকে সমর্থন জানানো, এবং আমাদের এটাও দাবি মুখ্যমন্ত্রীর কাছে যে যথাযথভাবে দোষীরা শাস্তি পাক এবং এই বিচার ব্যবস্থা যাতে দ্রুত সেরে ফেলা যায়। তাতে যেমন সমাজের কাছেও একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধ যদি ভবিষ্যতে ঘটে তার পরিণতি কি করুণ, কি নির্মম, কি কঠোর হতে পারে। সেই সঙ্গে সঙ্গে সেই সব অপরাধীদের কাছেও যারা ভাবছিলেন যে আগে যেমন তারা প্রশাসনের সাহায্যে এই অপরাধ থেকে ছাড় পেয়ে যেতেন, এখন কিন্তু তারা সেটা আর পাবেন না। সুতরাং তাদেরকেও এই ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে সেই সব ষড়যন্ত্রকারীদেরও কাছেও একটা বার্তা চলে যাবেও যে এই ধরনের ষড়যন্ত্র যদি ভবিষ্যতে হয় তার ফল অত্যন্ত মর্মান্তিক হতে পারে। তাই আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিন। এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করে আপনার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিন। আজ এ পর্যন্তই, নমস্কার।